লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান সেই ইং ফ্রুট কিউনারকে দিয়ে দেয়, আর কিউনারও সেই পুরো ফ্রুট অ্যাবজর্ব করে সে নিজেকে আপগ্রেড করার জন্য স্লিপিং মোডে চলে যায়। এরপর শাইয়ান স্কাই স্টার নামের এক হোটেলে আসে, আর সেখানে আসার পর সে তার কিছু কারনামা সম্পর্কে জানতে পারে, আর এই সব কিছুর চক্করে সে সেখানে অনেকগুলো অরিজিন পয়েন্টও পায়। আর সেই সব স্টোরি শেষে সে যখন সেইখান থেকে চলে যাবে, তখনই থাউজেন্ড ফেসের বাবা তার সাথে কন্টাক্ট করে তাকে নিজের কাছে আসতে বলে। এই এপিসোডের শুরুতে আমরা থাউজেন্ড ফেসের বাবার সামনে শাইয়ানকে দেখতে পাই। তাকে দেখে তিনি বলে, ও তাহলে ফাইনালি তুমি চলেই এসেছো জি হুয়াইউ। এটা শুনে শাইয়ানও সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি এটা অনেক অবাক করার বিষয়, তাই না বাবা? কারণ হঠাৎ করেই এখানে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। এটা শুনে তার বাবা বলে, না না, এটা কোনো কাকতালীয় অথবা কোনো অদ্ভুত ব্যাপার না। কারণ আজ এখানে আমাদের একে অপরের সাথে এই জন্য দেখা হয়েছে কারণ আমি এরকমটা করতে চেয়েছিলাম। নিশ্চয়ই তোমার মনে আছে যে লাস্ট 1 বছর আগে যখন তুমি আমাকে কথা দিয়েছিলে যে 1 বছর পর তুমি সেক্টে ফিরে আসবে, আর আজই সেই 1 বছর পূরণ হয়েছে। এরই জন্য আমি এখানে তোমাকে নেওয়ার জন্য এসেছি, বুঝতে পেরেছো? এটা শুনে শাইয়ান সে এখানে একটু ঘাবড়ে বলে, সত্য বলতে কি, যখন আমি ইনাট রেলামে পৌঁছেছি তখনই আমি সেক্টে এসে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এর আগেই আমি চংলিং সেক্টের সেই ঝামেলার সাথে জড়িয়ে গেছি। এরই জন্য আমি সেক্টে ফিরে যেতে সাহস পাচ্ছিলাম না। সত্যি এর জন্য আমি দুঃখিত। এইসব শুনে তার বাবা সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি আমি কখনোই এটা ভাবিনি যে তুমি এত দ্রুতই তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, আর এরই সাথে নিজেকে এতটা স্ট্রং করে তুলবে। এটা শুনে শাইয়ানো সেখানে সিনা চড়া করে বলে, হ্যাঁ এরকমটা তো হওয়ারই ছিল, কারণ আমি কোনো সাধারণ পার্সনের ছেলে না, আমি আপনার ছেলে, যার জন্য আমার তো এই অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতেই হতো। কারণ আমি কখনোই আমার জন্য আপনার নাম খারাপ হোক এরকম কিছু ভাবতে পারি না। এইসব শুনে তার বাবা সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, ঠিক আছে তাহলে এখন তুমি আমায় এটা বলো যে চংলিং সেক্টর মেম্বারদের সাথে পাঙ্গা নেওয়ার পর তোমার মাথায় ঝুঁকির কথা এসেছে, এর আগে কেন আসেনি? আর কেনই বা তুমি এত বড় এক ভুল করে ফেলেছো যেটা সচরাচর তোমার ধারা কখনোই হয় না? তাহলে বলো, যখন তুমি এরকম কিছু করছিলে তখন কি তোমার আমাদের সেক্টের কথা একবারও মাথায় আসেনি? আর এত বড় ভুল তোমার ধারা কি করে হয়ে গেল? তোমার কাছেই তো সেই থাউজেন্ড ফেসের উপাধি আছে, এরপরও কেন তুমি অন্য সেক্টের সাথে গন্ডগোল পাকানোর সময় অন্য কোনো ফেস ধারণ করনি? কেন তুমি নিজের অরিজিনাল ফেসেই এইসব কিছু করেছো? আর এখন তো আমার এইসব কিছু ভেবেই একটু রাগ হচ্ছে যে সেই সময় তো তুমি এই সব কিছুর কথা ভুলে গিয়েছিলে, কিন্তু এখন দেখো যখন বাহিরে ঘোরাঘুরির পালা এসেছে তখন তো তুমি ঠিকই শাইয়ানের ভেষে ঘোরাঘুরি করে বেড়াচ্ছ। তাহলে বলো, যখন তুমি সেই সব কিছু করছিলে তখন এই কথাটা কেন তোমার মাথায় আসেনি? তখনই তিনি সেখানে অনেক বেশি রেগে বলে, আমি চ্যাংলিং সেক্ট অথবা তাদের মেম্বারদেরকে ভয় পাই না, আমার তো ভয় তোমাকে নিয়ে, যে যদি তুমি এভাবেই বেপরোয়া হয়ে এইসব উল্টোপাল্টো কাজ করে বেড়াও তাহলে তোমার উপরই প্রবলেম চলে আসবে, আর এরকম কিছু হোক এটা আমি চাই না, বুঝতে পেরেছো? এইসব শুনে শাইয়ানো সেখানে ন্যাকামো করে বলে, বাবা সেই সময় আমি এমন এক সিচুয়েশনে ছিলাম যার জন্য সেখানে আমি নিজের অ্যাপিয়ারেন্স করারই সুযোগ পাইনি, কারণ সেই সময় সেখানের প্রবলেমটাই এমন ছিল। এইসব শুনে তার বাবাও সেখানে একটু শক হয়ে বলে, কি কেমন প্রবলেম ছিল, আমায় সেই সব কিছুই খুলে বলো। এটা শুনে শাইয়ান সেখানে একটু সিরিয়াস হয়ে বলে যে আমি যখন আমার লেভেল আপের উদ্দেশ্যে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই আমি এরকম এক ডাইমেনশনে চলে গিয়েছিলাম যে এখানে আমি নিজেকে কিছু সময়ের মধ্যেই এত বেশি স্ট্রং করতে পেরেছি, আর সেখানেই আমি বডি ফোর্জিং টেকনিক নামের এক টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছি, যার জন্য আমার বডি এই সময় এতটাই স্ট্রং হয়েছে। আর সেইখান থেকেই আমি এই ফ্রুট সম্পর্কে জানতে পেরেছিলাম যে এই ফ্রুট যদি আমি আমার কাল্টিভেশনে ইউজ করি তাহলে আমার বডি আগে যতটা স্ট্রং ছিল তার থেকেও অনেক গুণ বেশি স্ট্রং হয়ে যাবে। তাই নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি এইসব কিছু কেন করেছি।
এইসব বলে সে সেইখানে ভাবতে শুরু করে যে এখন আমি তাকে কিছু উল্টোপাল্টো স্টোরি শুনিয়ে আমার কথার জালে ফাঁসানোর চেষ্টা করব। আর যখনই মনে হবে যে সে ফেঁসে গেছে, তখন আমি এখান থেকে বেঁচে পালানোর কোনো একটা ট্রিক্স ভেবে নেব। এইসব ভেবেই সে সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে থাউজেন্ড ফেসের বাবাকে বলতে শুরু করে যে সেখানে যাওয়ার পর আমি অনেকগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করেছি, আর সেই সবগুলো স্কিলকে মার্জ করে অনেক পাওয়ারফুল এক বডি টেকনিক তৈরি করেছি, যেই টেকনিকের সাহায্যে একজন পার্সন নিজের বডিকে অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। আর এর জন্য আপনাকে নেচারের যত এনিমেল আছে সেই সকল এনিমেলের মুভ কপি করতে হবে। এরপরই আপনি আনব্রেকেবল এক বডি তৈরি করতে পারবেন, যেমনটা সেই ডাইমেনশনে যাওয়ার পর আমি নিজের সাথে করেছি। আর এই মুভ ইউজ করার জন্য আমাদেরকে একটা বিষয়ের উপর বিশেষ খেয়াল রাখতে হয় যে যখন আমরা এই স্কিল পারফর্ম করব, তখন আমাদেরকে নিজের মন একেবারে শান্ত রাখতে হবে। আর এর সাথে মনের মধ্যে কুচিন্তা অথবা এরকমই কোনো ফিলিংস আসতে দেওয়া যাবে না। এটাই সেই কারণ ছিল যার জন্য আমি সেই সময় ঝাউসির বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম, তখন আমি অন্য কোনো ফেস ইউজ করিনি, নিজের ফেসেই তার সাথে লড়াই করেছি, যাতে করে আমি আমার ব্রেন পুরোপুরি ঠান্ডা রাখতে পারি। বুঝতে পেরেছেন? এই সব শুনে তার বাবাও সেখানে একটু ভেবে বলে, ও এর মানে এই সব কিছু হয়েছে। এটা বলেই তিনি সেখানে সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, কিন্তু এরপরও সেই টেকনিকের উপর মাস্টারি হাসিল করার আগে তোমায় তো একবার হলেও সেই টেকনিক সম্পর্কে আমায় বলার দরকার ছিল, কারণ যদি তুমি আমাকে আগে সেই টেকনিক সম্পর্কে বলতে, তাহলে আমি তোমায় সেটা যাচাই বাছাই করে দিতাম যে সত্যিই কি তুমি সেই স্কিল শিখতে পারবে কি পারবে না। আর সেখানে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকতো, তাহলে সেগুলো আমি সংশোধন করে দিতাম। তাহলে বলো, তুমি এরকম কিছু না করে কেন এভাবে এত বড় এক রিস্ক নিতে গিয়েছিলে? লাস্ট টাইম যখন সেই ফেসলেস মার্শাল আর্টের উপর তুমি মাস্টারি হাসিল করতে চেয়েছিলে, তখন আমি তোমাকে মানা করেছিলাম, কিন্তু না, তুমি আমার কোনো কথা শোনোনি। এরই জন্য সেই সময় তোমার সাথে কত খারাপ হয়েছে। এই সব কিছুর পরও কেন তোমার এই কথাটা মাথায় আসে না যে আমি তোমায় যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে? উল্টোপাল্টো কিছু করলে সেটা শুধু শুধুই তোমার জীবন ঝুঁকি বাড়িয়ে দেবে। এই সব শুনে সাইয়ানো সেইখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা, আমি বুঝতে পারছি না যে আপনি সেই ফেসলেস টেকনিকের সাথে এত পাওয়ারফুল এক বডি ফোর্জিং টেকনিকের সাথে কেন তুলনা করছেন। আমি এই স্কিলটা এই জন্যই শিখেছি কারণ এই স্কিলটা কোনো দিক দিয়েই ইনকমপ্লিট ছিল না, এটা পুরোপুরি কমপ্লিট ছিল। যদি এরকমটা না হতো, তাহলে নিশ্চয়ই আমি সেই স্কিল সম্পর্কেও আপনার কাছে পরামর্শ নিতাম। বুঝতে পেরেছেন? এইসব শুনে তার বাবা বলে, না, আমি এইসব কিছুই বুঝি না। আর তুমি কি ভেবেছো যে তোমার এইসব কথা শুনেই আমি এটা মেনে নেব? না, কখনোই না। তাই এখন বাইরে চলো আর আমাকে দেখাও যে তুমি সেখানে কি শিখে এসেছো। সেটা কি শেখার যোগ্য ছিল নাকি অযোগ্য? আমি নিজে থেকেই এটা পরীক্ষা করে দেখতে চাই। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে চলুন। আমিও আপনাকে দেখাতে চাই যে আমি সেখানে যাওয়ার পর কত পাওয়ারফুল এক টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছি। এটা বলে সে সেখানে ভাবছিল তিনি কোনো নর্মাল কাল্টিভেটর না, তিনি ইনার ট্রায়ালামের 4th লেয়ারের একজন কাল্টিভেটর। তাই আমার মনে হয় আমি ওনার উপর আমার ইমমর্টাল ফিস্টের পাওয়ার টেস্ট করতে পারবো। তখনই সিন এর কিছুক্ষণ পর এক ফাঁকা গ্রাউন্ডের উপর শিফট হয়, যে এখানে সাইয়ান আর থাউজেন্ড ফেসের বাবা আমনে সামনে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে সাইয়ান বলে, বাবা, এখন আমি আমাদের এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এটা শুনে তিনি বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে তুমি এখানে আমায় সেই সব কিছুই দেখাও যা তুমি সেইখান থেকে শিখে এসেছো। এটা শুনে সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে ওনার উপর দ্য ইমমর্টাল ফিস্টের অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসছি। এটা শুনে তিনিও সেখানে এক ডার্ক শ্যাডো টাচ শিল্ড নামের ওনার চারপাশে এক শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার জন্য সাইয়ানের ঘুষি সেই শিল্ডের মধ্যেই ব্লক হয়ে যায়। এটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই তার বাবা সামনে থেকে বলে যে, সত্যি তুমি এখানে যেই অ্যাটাকটা করেছো সেই অ্যাটাকের পাওয়ার আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি।
আর সব থেকে বড় কথা হলো এটা যে তুমি এই অ্যাটাকের মধ্যে কোনো ধরনেরই কোনো ইন্টারনাল এনার্জি ইউজ করনি। তুমি এখানে তোমার র পাওয়ার ইউজ করেই আমার উপর অ্যাটাক করেছো। সত্যি আমি আগে কখনোই এরকম কোনো স্কিল সম্পর্কে শুনিনি যেটা মাস্টার করার পর এরকম কিছু করা যায়। সেখানে ওনাকে এতটা রিল্যাক্স দেখে সাইয়ান জাম্প করে পেছনে চলে আসে আর বলে, বাবা আমি চাই আপনি এখানে আমাকে সিরিয়াসলি নিন, যাতে করে আমি এই লড়াইয়ের মধ্যেই আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে পারি। এটা বলেই সে সেখানে আবার ড্রাগন ডমিনেটিং পাঞ্চ ফুল পাওয়ারের সাথে ইউজ করে ওনার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, বাবা এই দেখুন এখন এখানে আপনাকে সিরিয়াস হতেই হবে, যেন আমি এখানে আপনার কাছ থেকে কিছু নতুন শিখতে পারি। এইসব বলেই সে এখানে তার অ্যাটাকের পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে দেয় আর এরই সাথে নতুন এক স্পেল কাস্ট করে যে দ্য ইমমর্টাল ফিস্ট ড্রাগন অ্যান্ড ওয়েল ডমিনেটিং পাঞ্চেস। আর তার এই অ্যাটাকের জন্য সেখানে ড্রাগন আর ওয়েল এই দুটোই একসাথে রিলিজ হয়। আর এইবার যখন তার সামনে আবার সেই ডার্ক টাচ ব্যারিয়ার চলে আসে তখন সে নিমিষের মধ্যেই সেই ব্যারিয়ার ব্রেক করে ওনার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে তিনিও সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি এটা তো মানতেই হবে যে তুমি কিছু সেকেন্ডের মধ্যেই আমার শ্যাডো টাচ ব্যারিয়ার ব্রেক করে ফেলেছো। সত্যি এটা ইমপ্রেসিভ মুভ ছিল। ঠিক আছে, তাহলে এভাবেই কন্টিনিউ করো। আমি কথা দিচ্ছি যে এইবার আমি আর তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। এটা বলেই তিনি সেখানে আরো এক ডার্ক শ্যাডো ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। আর এইবার যখন সাইয়ান সেই ব্যারিয়ারে পাঞ্চ করে তখন সে সেই ব্যারিয়ার ভাঙতে পারে না, কারণ এইবার আর সেই ব্যারিয়ার হার্ড না, এটা অনেক বেশি সফট আর ইলাস্টিক টাইপ হয়ে গেছে, যার জন্য তার ঘুষি সেই ব্যারিয়ারের সাথেই ওনার মুখের সামনে এসে থেমে যায়। আর এরকম কিছু দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে। একে তো তিনি এখান থেকে এক পাও নড়েনি, আর দ্বিতীয়ত ওনার এই ব্যারিয়ারে অ্যাটাক করার পর আমি তো এইখান থেকে আর এক পাও নড়তে পারছি না। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই ডার্ক শ্যাডো ব্যারিয়ার তার হাতের মধ্যেই চড়তে শুরু করে। এটা দেখে সে সেইখানে অনেক বেশি ঘাবড়ে ভাবতে শুরু করে, কি হঠাৎ করে এইসব কি হচ্ছে। ওনার তৈরি সেই ডার্ক ব্যারিয়ার আমার হাতে চড়তে শুরু করেছে, না এখন তো আর এই জিনিসটা ভালো মনে হচ্ছে না। আর এর কিছুক্ষণের মধ্যেই সে সেখানে একেবারে শান্ত হয়ে যায়। আর এরই সাথে সেভাবে দাঁড়িয়েই ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না এটা আবার কেমন ফিলিংস, কারণ এই সময় আমি আমার দুটো হাতই ফিল করতে পারছি না, মনে হচ্ছে সেগুলো অন্য কারোর কন্ট্রোলে। তার এতটুকু ভাবতে না ভাবতেই তার হাত কন্ট্রোল করে তার বাবা তার গালে এক ঘুষি মারে। এটা দেখে তো সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে অন্য হাতের সাহায্যে সেই হাত ধরে ভাবতে শুরু করে, না এটা কি করে হতে পারে, তিনি এরকমটা কি করে করেছে। এর মানে কি এটাই ইনার ট্রায়ালামের ফোর্থ লেয়ারের পার্সনের পাওয়ারের ছোট্ট এক নমুনা। কিন্তু না, কোনোভাবেই এটা এভাবেই কন্টিনিউ হতে দেওয়া যাবে না। তখনই সে সেখানে নিজের পাওয়ার আপ করতে শুরু করে আর বলে, না এখন আর আমি এটা মানতে পারছি না, তাই দ্রুত এখন আমাকে নিজে থেকেই নিজেকে এই কন্ট্রোল থেকে মুক্ত করতে হবে। এই সব ভাবতে ভাবতেই সে সেখানে তার ইমমর্টাল ফিস্টের অরিজিনাল স্টেটে চলে আসে আর এরই সাথে নিজেকে আরো অনেক বেশি পাওয়ার আপ করতে শুরু করে। এরকম কিছু দেখে তিনি সেখানে ক্ল্যাপিং করতে করতে বলে, সত্যি এটা মানতে হবে যে আজ তুমি এখানে অনেক ভালো পারফর্ম করেছো, কারণ তুমি কিছু সেকেন্ডের মধ্যেই আমার কন্ট্রোল অ্যাবিলিটি থেকে নিজেকে মুক্ত করে ফেলেছো। আর এরই সাথে নিজের ভেতর এমন এক পাওয়ারফুল ফোর্স তৈরি করেছো যার জন্য আমার কন্ট্রোলের অ্যাবিলিটি পুরোপুরি ডিনাই হয়ে গেছে। সত্যি এটা ইমপ্রেসিভ ছিল। আর এই সব কিছুই তুমি শুধু নিজের র স্ট্রেংথের সাহায্যেই করেছো। এর মধ্যে তুমি কোনো ধরনেরই কোনো ইন্টারনাল এনার্জি ইউজ করনি। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তাই এখন আর আমার মনে হয় না যে তোমার এই স্কিলের জন্য আমার এইখানে আর কোনো ধরনের কোনো জাজমেন্ট করার দরকার আছে, কারণ এখানে তুমি তোমার পারফরমেন্সের সাহায্যেই আমার টেস্ট পাস করেছো। তখনই তিনি সাইয়ানের কাছে এসে বলে, যত যাই হোক তুমি তো একজন জিনমু সেক্টর মেম্বার, তাই তুমি নিজেকে যত বেশি গ্রো করবে ততই আমাদের জন্য ভালো হবে। তাই এখন দেখি যে তুমি আমাদের সেক্টর সেই মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস
এই স্পেলটাকে তুমি কতটুকু পর্যন্ত মাস্টার করেছো, এখন আমাকে সেটা শোনাও। এটা শুনে সাইয়ান ভেতরে ভেতরেই অনেক বেশি ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেইখানে ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, ধেত্তেরি এখন আমার কি হবে, কারণ আমি তো জিনমু সেক্টর সেই মাদ্রা অফ হেক্সাডিক সেন্সের সম্পর্কে কিছুই জানি না। এখন আমি ওনাকে কি শোনাবো। এটা ভেবেই সে বলে, বাবা সত্য বলতে কি সেই নতুন স্কিলের উপর মাস্টারি হাসিল করার পর থেকেই আমি আর মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস সেই টেকনিকটা আর পারফর্ম করতে পারছি না। এটা বলে সে এখানে ভাবতে শুরু করে, এখন আমায় যে করেই হোক এই রিস্ক নিয়ে ওনার মাইন্ড ডাইভার্ট করতে হবে, নয়তো নিশ্চয়ই আজই আমার এইখানে শেষ দিন হবে। তার এরকম অ্যান্সার শুনে থাউজেন্ড ফেসের বাবা সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি তুমি কি বললে। তখনই সে সেখানে উঠে দাঁড়ায় আর বলে, আমি যখন সেই নিউ বডি ফোর্জিং টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছি তখন আমি জানতে পেরেছি যে সেই স্কিলটা কত বেশি পাওয়ারফুল, যার জন্য আমি আর নিজেকে হোল্ড ব্যাক করতে পারিনি। কিন্তু এর কিছুদিন পরই আমি জানতে পেরেছি যে সেই স্কিলটা এতটাই পাওয়ারফুল যে যেই পার্সনই সেই স্কিলের উপর মাস্টারি হাসিল করে তাকে তার আগের যত স্কিল আছে সেই সবগুলো স্কিলকে ভুলাতে হয়। প্রথম প্রথম আমি এরকমটা করতে চাইনি, কিন্তু যখন এটা দেখেছি যে যদি কেউ এই স্কিলটা শুরু করার পর মাঝ পথেই ছেড়ে দেয় তাহলে তার কাল্টিভেশন সেখানেই বেজে যায়। এরই জন্য আমি আগে যতগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করেছিলাম সেই সবগুলো স্কিলকে ভুলিয়ে এই স্কিলটাকে পুরোপুরি মাস্টার করে ফেলেছি। এরই জন্য এই সময়ে শুধু আমি আমাদের সেক্টর সেই স্পেলই না, আমি যেই ফেসলেস মান্ত্রার উপর মাস্টারি হাসিল করেছিলাম সেটাও প্রায় ভুলে গেছি। শুধু কিছু ফেসই এখনো আমার কাছে আছে যেগুলো আমি এখনো ইউজ করতে পারি। এইসব বলে সে এখানে ভাবছিল, আমি জানি না যে আমার এইসব মিথ্যা কথা কি ওনার উপর কাজ করবে কি করবে না। যদি না করে তাহলে আমাকে এখান থেকে যে করেই হোক পালাতেই হবে। কিন্তু সত্যি কি আমি ওনাকে চাকমা দিয়ে এখান থেকে পালাতে পারবো? আর এইসব শুনে সামনে থেকে থাউজেন্ড ফেসের বাবা বলে, সত্যি কি এই ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো টেকনিক আছে? সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু এখন যেহেতু এইসব কিছু হয়েই গেছে তাও জি হুয়াইউ আমাদের সেক্টর সেই স্পেল কাস্ট করার চেষ্টা করো। আর তুমি টেনশন করো না, আমি তোমার নার্ভ চেক করে দেখব যে এই সময় তোমার বডির ভেতর ইন্টারনাল এনার্জি কিভাবে ফ্লো হচ্ছে। এইসব শুনে সাইয়ান সেইখানেই থেমে যায়, আর হঠাৎ তার এরকম রিয়েকশন দেখে তার বাবা জিজ্ঞেস করে, কি হলো জি হুয়াইউ, তোমার সাথে কি কোনো প্রবলেম হয়েছে? তার এতটুকু বলতেই সাইয়ান সেখানে থক্কাতে থক্কাতে ভাবতে শুরু করে, না আমি ওনাকে আমার নার্ভস চেক করতে দিতে পারবো না, কারণ যখনই তিনি আমাকে চেক করবে তখন তিনি বুঝে যাবে যে এই সময় আমার ভেতর আমি যেই স্কিলগুলোর উপর মাস্টারি করে রেখেছি সেই সবগুলো স্কিল ভালোভাবেই কাজ করছে। আর এই জিনিসটা বুঝতে ওনার এক সেকেন্ডও সময় লাগবে না, আমাকে ধরার সাথে সাথেই উনি এই জিনিসটা বুঝে যাবে যে আমি এইখানে মিথ্যা কথা বলছি। আর যখন এরকমটা হবে তখন নিশ্চয়ই সেটাই আমার জীবনের শেষ মোমেন্ট হবে। কিন্তু না, আমি এরকমটা হতে দিতে পারবো না। এইসব ভেবেই সে এখানে ঘাবড়াতে ঘাবড়াতেই বলে যে, বাবা আপনার এখানে শুধু শুধুই কষ্ট করার কোনো দরকার নেই, আমি আপনাকে আমার কন্ডিশন সম্পর্কে সবকিছুই খুলে বলছি যে যখনই আমি সেই বডি ফোর্জিং টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছি তখন আমার বডি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আর এরই সাথে ইন্টারনাল এনার্জির ফ্লো কেটে গেছে। এরই জন্য এই সময় আমি কিছু বেসিক টেকনিকই পারফর্ম করতে পারি। এদের মধ্যে একটা হলো সেই ফ্লাইং টেকনিক। এর জন্য আমাকে এক ভিন্ন ধরনের মুভ ইউজ করতে হয়। আর এরকমই কিছু টেকনিক আছে যেগুলো এখনো আমি ইন্টারনাল এনার্জি ছাড়াই ইউজ করতে পারি। এই সব শুনে তার বাবা সেখানে অনেকটা রেগে বলে, কি তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? নিশ্চয়ই এখনো তুমি নিজের সম্পর্কে কিছুই জানো না, তাই এখনই আমায় তোমাকে চেক করতে দাও, কারণ যদি এই সব কিছুর চক্করে তোমার শক্তির বিচ্যুতি ঘটে থাকে
তাহলে যত দ্রুত সম্ভব আমাকে এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু একটা করতে হবে। ওনাকে এতটা রাখতে দেখে আর এইসব কথা শুনে শাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, নিশ্চয়ই এখন আর আমি ওনাকে বোকা বানানোর জন্য কোনো ধরনেরই কোনো মুভ অথবা ট্রিক্স ইউজ করতে পারবো না। এর মানে এখন যদি এখানে আমি আমার জীবন বাঁচাতে চাই তাহলে আমাকে এখান থেকে পালাতেই হবে। আপনাদের কি মনে হয় শাইয়ান কি আজ এখানে 1000 ফেসের বাবার হাতে ধরা পড়ে যাবে? আর যদি এরকমটা হয় তাহলে কি সে এখান থেকে পালাতে পারবে? এখানের এই ইন্টেন্স মোমেন্ট আর শাইয়ানের এই থিঙ্কিং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।